Hello, good evening students. Welcome to Learn Physics. তোমাদের অর্ধপরিবাহী ইলেকট্রনিক্সের যে প্রশ্নবিদটার কোশ্চেনগুলোর আলোচনা করছিলাম তার সেকেন্ড পার্ট আজকে করব। আগের যে কোশ্চেনগুলো করেছিলাম কোশ্চেনগুলো আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। তো আজকে চলো শুরু করি নেক্সট কোশ্চেনগুলো। আচ্ছা, পরের যে কোশ্চেনটা আছে 11টা, পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করলে কি ঘটবে? বিপরীত বায়াস আমরা পিএন সংযোগ ডায়োড যেটা জেনেছিলাম, পিএন সংযোগের আমার গঠনটা একটু এখানে ব্যাখ্যা করা দরকার। এটা একটা কোনো সেমিকন্ডাক্টর ছিল যার একটা প্রান্ত পি আর একটা প্রান্ত এন। মানে এখানে যদি এটা সংযোগস্থল হয়, সংযোগস্থলের সংযোগস্থল একটা ডট ডট করে দিয়ে দিলাম। তো এই দিকে তোমার থাকে কি হোল, সংখ্যাগুরু বাহক যারা থাকে তারা হচ্ছে হোল, সংখ্যায় বেশি। একই রকম ভাবে অপর প্রান্তে এখানে থাকে তোমার সংখ্যাগুরু বাহক, এটা ইলেকট্রন, ইলেকট্রন থাকে। তো এই হলো তোমার পিএন সংযোগ। এবারে এই পি প্রান্তে তোমার যেটা থাকে, এখানে তোমার সংখ্যা লঘু বাহক, পি প্রান্তে থাকে ইলেকট্রন, এখানে কয়েকটি মাত্র ইলেকট্রন থাকে, সংখ্যায় কম। আর এইখানে কয়েকটি মাত্র থাকে হোল, সংখ্যায় কম, কয়েকটি হোল থাকে। এটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। তো এবারে কি হয় না, স্বাভাবিক বায়াসটা তৈরি হয়। মানে পিএন সংযোগের নিঃশেষিত অঞ্চল কি, এটা যদি ভাবা হয়, নিঃশেষিত অঞ্চলটা কি না, পি প্রান্তে যখন তুমি ত্রিযোজী মৌল আর এন প্রান্তে পঞ্চযোজী মৌল ডোপিং করলে, তাহলে এখানে কি হয়, সংখ্যাগুরু বাহক যারা সংখ্যায় বেশি, এইখানে তোমার ডিফিউশন হবে, ব্যাপন হবে। অর্থাৎ এই প্রান্ত থেকে, পি প্রান্তে থেকে সংখ্যাগুরু বাহক হোল এবং এন প্রান্তের সংখ্যাগুরু বাহক ইলেকট্রন, এরা কি হবে, সংযোগস্থল অতিক্রম করবে। যখনই অতিক্রম করবে, দেখো এইখানে তোমার আছে অ্যাকসেপ্টর অ্যাটম, মানে পি প্রান্তে অ্যাকসেপ্টর অ্যাটম মানে গ্রহীতা মৌল আছে, অর্থাৎ এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। আর এন প্রান্তে আছে সংখ্যা গুরুবাহক যেটা ইলেকট্রন, অর্থাৎ ডোনার অ্যাটম আছে, ডোনার অ্যাটমের ইলেকট্রন একটা এক্সেস আছে। তো এ কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে এ হয়ে যাবে পজিটিভ আয়ন, আর এ একটা ইলেকট্রন গ্রহণ করে তৈরি হয়ে যাবে নেগেটিভ আয়ন। তাহলে একই রকমভাবে সংযোগস্থল অতিক্রম করলেই এদিকটা পজিটিভ এবং একটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এরকমভাবে তৈরি হয়ে গেল। অর্থাৎ এই জায়গায় এই সংযোগস্থলের এই অঞ্চলটায় কি হচ্ছে না, একটা স্বাভাবিক বায়াস তৈরি হয়েছে। কারণ কি, একটা অলরেডি একটা ভোল্টেজ ডেভেলপড হয়ে যাচ্ছে। অর্থাৎ এই দিকটা তোমার প্লাস বিভব তৈরি হয়ে যাচ্ছে এবং এদিকটা হচ্ছে মাইনাস বিভব। তার মানে এই স্থানে তোমার প্লাস থেকে মাইনাসের দিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে গেল, এইদিকে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে গেল। এইটাকে ইন্টারনাল তড়িৎ ক্ষেত্র বলছি। মানে এটা স্বাভাবিকভাবেই তৈরি হয়ে যাচ্ছে এই তড়িৎ ক্ষেত্র। তাহলে এবারে এখানে তোমার ডিফিউশন চাপ যদি খুব বেশি হয়, তখন কি হবে না, আরও বেশি সংখ্যক ইলেকট্রন হোল সংযোগস্থল অতিক্রম করবে। তার ফলে কি হবে, আরও বেশি সংখ্যক আয়ন এই প্রান্তে তৈরি হবে। তার ফলে কি হবে, এই যে তড়িৎ ক্ষেত্রের মানটা বৃদ্ধি পাবে। এই জায়গায় তোমার যে বিভব প্রাচীরটা তৈরি হচ্ছে, এই বিভব প্রাচীরের উচ্চতাটা ক্রমশ বাড়তে থাকবে। ঠিক আছে, এইটা যখন নিঃশেষিত অঞ্চল, এইটা যদি নিঃশেষিত অঞ্চল হয়, এর যে ডিফারেন্সটা, এই এই উচ্চতাটা, এটা খুব বাড়তে থাকবে বিভব প্রাচীরের। ঠিক আছে, উচ্চতাটা বাড়তে থাকবে। এবারে এই বিভব প্রাচীর তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে না, একটা সময় দেখা যাবে এইখান থেকে আর ইলেকট্রন, সরি, এদিকে হোল
পি প্রান্ত থেকে এন প্রান্তের দিকে যেতে পারছে না, বা এদিকে এন প্রান্তের ইলেকট্রনগুলো পি প্রান্তের দিকে যেতে পারছে না। কারণ কি না, এখানে তড়িৎ ক্ষেত্র, উৎপন্ন তড়িৎ ক্ষেত্রটা বাধা দিচ্ছে। এই যে অঞ্চলটা তৈরি হচ্ছে, এই অঞ্চলটাকে নিঃশেষিত অঞ্চল বলা হচ্ছে। কারণ কি না, এখানে তোমার কিছু ইলেকট্রন এবং হোল এখানে নিঃশেষ হতে থাকে। মানে এই সংযোগস্থলে কি হবে না, ইলেকট্রন এবং হোল যে বাহকগুলো ছিল, সেই বাহকগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে বা ইলেকট্রন গ্রহণ করে তোমার নিশ্চল আয়নে পরিণত হবে। সেই জন্য এইখানটাকে নিঃশেষিত অঞ্চল বলা হয়। এবং এর ফলে যে ভোল্টেজটা ডেভেলপড হচ্ছে, যে বিভবটা তৈরি হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে তোমার সাধারণ বিভব বা স্বাভাবিক বায়াস বিভব বলা হয়। ঠিক আছে। আর এই বিভবের ফলেই আর কিন্তু কোনো ইলেকট্রন হোল সংযোগস্থল অতিক্রম করতে পারবে না। এবারে স্বাভাবিক বায়াসের ক্ষেত্রে আসি। এবারে যখন তুমি সম্মুখ বায়াসের ক্ষেত্রে, এবারে তুমি যখন এখানে সম্মুখ বায়াস অ্যাপ্লাই করবে, অর্থাৎ এইখানে তুমি পি প্রান্তের সঙ্গে পজিটিভ এবং এন প্রান্তের সঙ্গে যখন নেগেটিভ যোগ করবে এইভাবে, তখন কি হবে, এই যে বিভবটা অ্যাপ্লাই করা হলো, এর ফলে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে, সেই তড়িৎ ক্ষেত্রটা, এটা হচ্ছে দিকটা তখন প্লাস হবে, এদিকটা হবে মাইনাস। তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এটা ই এক্সটার্নাল। তখন কি হবে, এই বিভব বা চিটটা আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ এখানে যে বাহকগুলো, এই প্লাস, এই দিকের যে প্লাস বাহক মানে হোল আছে, তো এখানে পি প্রান্তে হোল আছে, এই হোলগুলো তখন ঠেলা হতে থাকবে, ঠেলা হয়ে সংযোগস্থল অতিক্রম করবে। আর এদিকেও তোমার ইলেকট্রনগুলো ঠেলা হবে, দিয়ে সংযোগস্থল অতিক্রম করবে। যার ফলে কি হবে, এই নিঃশেষিত অঞ্চলের বেধটা কমতে থাকবে, কমতে কমতে একটা সময় অবলুপ্ত হবে। তার ফলে তখন তোমার এই তড়িৎটা পাওয়া যাবে। এদিকে তুমি বিভব আর এদিকে যদি আই অ্যাপ্লাই করো, তখন এইরকম লেখচিত্রটা পাওয়া যাবে। মানে যেই সময় এই বিভব বা চিটটা অবলুপ্তি হচ্ছে, সেখান থেকেই তোমার প্রবাহটা শুরু হচ্ছে আর কি। ঠিক আছে। তাহলে এবারে এইখানে কোশ্চেনটাই আসা যায়। এই যে এমসিকিউটা ছিল, এই এমসিকিউটা দেখো এবারে কি হবে। এখানে বলেছে যে যখন পিএন সংযোগ তোমার পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করলে কি ঘটবে। ও সরি, বিপরীত বায়াসের কেসটা বলা হলো না, এটা তোমার সম্মুখ বায়াস হলো। তাহলে এবারে যদি এটা বিপরীত বায়াস অ্যাপ্লাই করা হয়, তখন কি হবে। বিপরীত বায়াস অ্যাপ্লাই করলে এখানটায় অ্যাপ্লাই করছো পি প্রান্তের সঙ্গে নেগেটিভ আর এন প্রান্তের সঙ্গে পজিটিভ, তখন কি হবে, এই তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা পাল্টে যাবে। তখন এই দিকে হবে পজিটিভ, এদিকটা হয়ে যাবে তখন পজিটিভ, আর এই দিকটা হয়ে যাবে তখন নেগেটিভ। যার ফলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ ক্ষেত্র ক্রিয়াশীল হবে। স্বাভাবিকভাবেই এই স্বাভাবিক বায়াস যেদিকে ছিল, মানে স্বাভাবিক বিভবের ফলে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছিল তার অভিমুখ যেদিকে, আর বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অভিমুখটাও একই দিকে হচ্ছে। তার ফলে স্বাভাবিক বিভব যেমনভাবে বাহককে তার সংযোগস্থল অতিক্রম করতে বাধা দিচ্ছিল, বহিস্থ তড়িৎ ক্ষেত্র একই রকমভাবে সেই বাধা দেবে। যার ফলে তোমার কোনো বাহক আর যেতে পারবে না। তাহলে এইভাবে যত তড়িৎক্ষেত্র মানে বহিস্থ বিভবটা বৃদ্ধি পাবে, তড়িৎক্ষেত্র বৃদ্ধি পাবে, যার ফলে কি হবে, এই নিঃশেষিত অঞ্চলের বেধটা ক্রমশ বাড়তে থাকবে। ঠিক আছে। দেখো সেই রকমই তোমার এখানে অপশানটা তুমি পাবে। দেখো, পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করলে কি ঘটবে। তো নিঃশেষিত অঞ্চলের বেধ বাড়বে। ঠিক আছে। এই অপশানটা হচ্ছে নিঃশেষিত অঞ্চলের বেধ বাড়বে। সংখ্যাগুরু বাহক দ্বারা প্রবাহমাত্রা বাড়বে কখনোই না। নিঃশেষিত অঞ্চলের বেধ কমবে, কমবেও না। সংখ্যাগুরু বাহক দ্বারা প্রবাহমাত্রা কমবে। সংখ্যাগুরু বাহক দ্বারা যে প্রবাহটা সৃষ্টি হয়, তার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে। একই রকম কোশ্চেন, যদি পিএন সংযোগ বিপরীত বায়াসে থাকে, তাহলে কি হবে, কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। এটা পুরোপুরি সঠিক নয়, কারণ একটা বিপরীত সম্পৃক্ত প্রবাহ পাওয়া যায়। নিঃশেষিত অঞ্চল বৃদ্ধি পায়, এই অপশানটাই হবে। নিঃশেষিত অঞ্চল হ্রাস পায়, বিভব প্রাচীর উচ্চতা হ্রাস পায়। তাহলে অপশান বি হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবারে আসি তোমার পিএন সংযোগ ডায়োডের প্রযুক্ত কম্পাঙ্ক 50 হার্জ হলে অর্ধ তরঙ্গের বিবর্ধন আর পূর্ণ তরঙ্গের বিবর্ধন, এখানে বিবর্ধন কথাটা বলাটা মনে হয় ঠিক হয়নি, এটা একমুখীকরণ হতো। একমুখীকরণ, কারণ বিবর্ধক হিসাবে কিন্তু পিএন সংযোগকে ব্যবহার করা হয় না, একমুখী কারক হিসাবে ব্যবহার করা হয়।
তো সেই কারণে এখানে যাই হোক অর্ধ তরঙ্গ এবং পূর্ণ তরঙ্গের একমুখীকরণ এটাই পড়ো। কম্পাঙ্ক কি হবে, এটা যদি একমুখীকরণ তোমার অর্ধ তরঙ্গের করা হয় তাহলে সেক্ষেত্রে 50 হার্জ কম্পাঙ্ক যদি হয় 50 হার্জই থাকবে, আর পূর্ণ তরঙ্গ হলে এই কম্পাঙ্কটা দ্বিগুণ হয়। ঠিক আছে, তাহলে অপশান সি এরটা হচ্ছে 50 হার্জ এবং 100 হার্জ, এটা হচ্ছে। আচ্ছা, এটার কারণ হিসাবে তোমরা যেটা জানবে অর্ধ তরঙ্গ বা পূর্ণ তরঙ্গের তোমরা যেটা আউটপুট লেখোটা পড়েছিলে, যেটা করেছিলে সেখানে কি আহ, এই ছিল তোমার ইনপুট, এই ছিল তোমার আউটপুট। এটা অর্ধ তরঙ্গ করা হলে এটা যদি ডট ডট হয় এইটা একটা পাবে, এটা যখন পজিটিভ হবে তখন এটা পাচ্ছ, নেগেটিভ হলে পাচ্ছ না, নেগেটিভ হলে পাওয়া যাবে না, এই অংশটাই তুমি পাবে না। আবার এটা পজিটিভ, তার জন্য তুমি আউটপুটটা পাবে, আবার নেগেটিভ হলে পাওয়া যাবে না, আবার পজিটিভ হলে পাবে। এই জন্য এর এখান থেকে এই টাইমটা এটা হচ্ছে একটা পর্যায়। ঠিক আছে, তার মানে একটা পর্যায়ের মধ্যে সে পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, একবার পজিটিভ একবার নেগেটিভ। আর এখানে যেহেতু নেগেটিভটা পাওয়া যাচ্ছে না সেই জন্য একবারই পজিটিভ পাচ্ছ, মাঝখানের প্রভাবটা পাচ্ছ না, সেই জন্য এর কম্পাঙ্ক যা এর কম্পাঙ্কও তাই। ঠিক আছে, 50 হার্জ এর যদি কম্পাঙ্ক হয় এটাও কিন্তু 50 হার্জ কম্পাঙ্ক হবে। ঠিক আছে, এটা অর্ধ তরঙ্গের। আর পূর্ণ তরঙ্গ হলে কি হয় না, পূর্ণ তরঙ্গ হলে তখন এর পজিটিভ সাইকেলের জন্য একটা ডায়োড তোমার প্রবাহ দেয়, ধরে নিচ্ছে D1, পরের অর্ধচক্রের জন্য অন্য ডায়োডটা প্রবাহ দেবে, আবার একটা ডায়োড দেবে, D1 দেবে, আবার D2 দিবে। তাহলে এই সময়ের মধ্যে এ যখন একবার পজিটিভ একবার নেগেটিভ হচ্ছে সে তখন কি হচ্ছে না দুবার ম্যাক্সিমাম আর দুবার মিনিমাম হয়ে যাচ্ছে, সেই জন্য এর ক্ষেত্রে কম্পাঙ্কটা এটা কিন্তু 2 × 50 হার্জ অর্থাৎ 100 হার্জ এটা হয়ে যায়, দ্বিগুণ হয় আর কি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সমবায়ে আসা আছে। আচ্ছা, এটা তোমাদের আগের ক্লাসে যেরকমভাবে এটা করেছিলাম, এই যে কোশ্চেনটা ছিল লাস্ট কোশ্চেনটা, এইটা এইটা যেভাবে ব্যাখ্যা করেছিলাম ঠিক একই রকমভাবে এইটা তোমাকে ভাবতে হবে। মানে উচ্চ বিভবটা পি প্রান্তের সঙ্গে, তোমরা জানো এই দিকটা হচ্ছে পি আর এই দিকটা হচ্ছে এন, তাহলে উচ্চ বিভব পি প্রান্তের সঙ্গে আর নিম্ন বিভব এন প্রান্তের সঙ্গে যুক্ত থাকলেই সেটা হবে ফরওয়ার্ড বায়াস, আর উল্টোটা হলে রিভার্স বায়াস। তাহলে আমরা যদি ভাবি দেখো এটা -1 ভোল্ট আর এইটা আছে -2 ভোল্ট। ঠিক আছে, তার মানে কি হচ্ছে এইটা এর সাপেক্ষে, মানে এটা যদি বি বিন্দু আর এটা যদি এ বিন্দু ভাবি, তাহলে এ বিন্দুটা বি বিন্দুর সাপেক্ষে কিন্তু +1 ভোল্ট বেশি আছে। ঠিক আছে, তো সেই কারণে এটা কিন্তু ফরওয়ার্ড বায়াসই হবে। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে এইটা জিরো গ্রাউন্ড করা আছে মানে জিরো, দেখো এটা জিরো, তার সাপেক্ষে এটা -2 ভোল্ট, তার মানে এইটা হচ্ছে নিম্ন বিভব এটা উচ্চ বিভব। একই রকমভাবে এটা না -2 ভোল্ট এখানে 2 ভোল্ট, এটা নিম্ন বিভব এটা উচ্চ বিভব, এটা দুটোই গ্রাউন্ড মানে দুই দিকের বিভব কিন্তু জিরো জিরো, সেই জন্য এগুলো হচ্ছে না, অপশান এটা হচ্ছে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এইটাও তোমার এই একই কোশ্চেন, এইটা বা আগের ক্লাসের 10 নম্বর কোশ্চেনটা চিত্রে প্রদর্শিত আদর্শ বলে দিয়েছে। আদর্শ হলে মানে ডায়োডের রেজিস্ট্যান্স ফরওয়ার্ড রেজিস্ট্যান্সটা জিরো হয় আর রিভার্স রেজিস্ট্যান্স হয় ইনফিনিটি। তাহলে পিএন সংযোগ ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। তাহলে একই রকমভাবে দেখো এই দিকটা তোমার মাইনাস আর এই দিকটা আছে তোমার, এদিকটাও মাইনাস আছে, এদিকটা তোমার -1 ভোল্ট আর এদিকটা আছে তোমার -3 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই দুই প্রান্তের বিভব প্রভেদ কত, দুই প্রান্তের বিভব প্রভেদ কিন্তু 2 ভোল্ট হচ্ছে। ঠিক আছে, -1 মাইনাস -3, ঠিক আছে, সেই জন্য 2 ভোল্ট হচ্ছে। তাহলে 2 ভোল্ট বিভব পার্থক্য, তাহলে 2 ভোল্ট বিভব পার্থক্য হলে আম, এর মধ্যে দিয়ে এবার প্রবাহ মাত্রা, তাহলে আই সমান কত, আই সমান V/R, ভি হচ্ছে 2 আর আর হচ্ছে তোমার 100, একের 50 × 1000 করে দিলে
এটা 1/50 টু 1000, দুটো একটা শূন্য কাটবে, 20, এটাও 20 হবে, 20 মিলি অ্যাম্পিয়ার। অপশান সি, মানে আগের কোশ্চেনটাও 20 মিলি অ্যাম্পিয়ার ছিল, এটাও তাই। যাই হোক, নেক্সট কোশ্চেন, বিপরীত বায়াসের পিএন সংযোগের ক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলের মাঝে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্র সর্বাধিক, বিভব শূন্য। তাহলে পিএন সংযোগের ক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলের মাঝে তড়িৎ ক্ষেত্র কিন্তু একটা থাকে, বিভব তো এখানে বিপরীত বায়াসে পিএন সংযোগের নিঃশেষিত অঞ্চল এর মাঝে যে বিভবটা, এটা বিপরীত বায়াসে যেহেতু আছে, এটা আগেই আমরা দেখতে পাচ্ছি, দেখো বেদটা ক্রমশ বৃদ্ধি পায়, তো তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র যদি বলি তাহলে ই সমান হয় V/D। যেহেতু ডি বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিকভাবেই তড়িৎ ক্ষেত্র কিন্তু হ্রাস পাবে, তড়িৎ ক্ষেত্র কমবে। তাহলে ভিটা এখানে কিন্তু বৃদ্ধি পাবে, ভি বিভব পাবে। কেন না, এখানে তোমার স্বাভাবিক যে বিভবটা ছিল সেটা তো থাকছেই, তার সঙ্গে তোমার তড়িৎ ক্ষেত্রের বিভবটা যোগ হয়ে যাচ্ছে, এই যে বাইরে থেকে যে বিভবটা অ্যাপ্লাই করলে। তো সেই কারণে এখানে যে অপশানটা আছে তোমার বিপরীত বায়াসের ক্ষেত্রে বিভব সর্বাধিক হবে, এই অপশানটাই হবে। ঠিক আছে। ডোপিং বৃদ্ধির ফলে কোনো পিএন সংযোগের নিঃশেষিত অঞ্চলের বেধ কি হবে? ডোপিং যত বাড়বে, এখানে এই ছবিটা আবার একটু দেখো, ডোপিং যত বাড়বে তাহলে কি সংখ্যা ঘনত্ব বাড়বে, তার মানে কি এখানে হোল এবং এইখানের ইলেকট্রনের সংখ্যাটা বৃদ্ধি পাবে। তো স্বাভাবিকভাবে এদের কি হবে, ডিফিউশন চাপটা, মানে ডিফিউশন প্রেসার যেটা বলা হয়, তো ব্যাপন চাপ মানে এই হোলগুলো তো এইদিকে যেতে চাইবে, আর এইদিকের ইলেকট্রনগুলোও তো যেতে চাইবে, মানে এদের ঠেলাঠেলি করলে যেতে চাইবে, যার ফলে কি হবে, এই নিঃশেষিত অঞ্চলের যে বেধটা, এটা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, সেই কারণে যেটা এখানে বলা আছে যে ডোপিং যত বাড়বে নিঃশেষিত অঞ্চলের বেধ তত হ্রাস পাবে। ঠিক আছে, এর অপশানটা হবে। আচ্ছা, তারপর সৌরকোষ বলছে নিচের কোনটি সঠিক? সৌরকোষে কোনো বাহ্যিক বায়াস ছাড়াই কাজ করে, হ্যাঁ এটা ঠিক। সৌরকোষে কোনো বাইরে থেকে ভোল্টেজ দিতে হয় না। ফটোডায়োড বিপরীত বায়াসে কাজ করে, হ্যাঁ এটাও ঠিক। তার মানে সবগুলোই ঠিক হবে বোধহয়। এলইডি সম্মুখ বায়াসে কাজ করে, হ্যাঁ এটাও ঠিক। সুতরাং সবগুলোই সঠিক হবে। ঠিক আছে। দুটি ডায়োডের D1 এবং D2 প্রতিস্তর যথাক্রমে এত ভোল্ট এবং এত ভোল্ট, যে ডায়োডটি এত তরঙ্গদৈর্ঘ্যের আলোকে চিহ্নিত করতে পারবে। আচ্ছা, এইখানে তোমার ল্যামডা মানে নিশ্চিত ফটোডায়োডের উপর কি আলো ফেলা হয়, তো তাহলে সেই আলোর তরঙ্গদৈর্ঘ্য আর তোমার হচ্ছে তার ব্যান্ডগ্যাপ এনার্জির সঙ্গে যেটা কম্পারেবল হবে, যেটা সমান হবে, সেটাই কি হবে, ডিটেক্ট করতে পারবে। ঠিক আছে। তো সেই হিসাবে একটার ব্যান্ড গ্যাপ এনার্জি যেটা দেওয়া আছে 2 ভোল্ট, সেখান থেকে নিশ্চিত তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা সমান, তুমি এই ইকুয়েশনটাই ব্যবহার করতে পারো, 12,400 ডিভাইডেড বাই ল্যামডা ইন অ্যামস্ট্রং, এই সরি শক্তি তোমার এখানে দেওয়া আছে 2, তা ইভি এটা অ্যামস্ট্রং ইউনিটে বেরোবে। অ্যামস্ট্রং ইউনিটে বেরোলে এটা তোমার কত, যে 6,200 হচ্ছে, 6,200। ও তার মানে তো এইটাই হচ্ছে D1টা, এটা হচ্ছে 6,200 অ্যামস্ট্রং, এটা পাওয়া যাচ্ছে। আর যদি 2.2 হয় তাহলে কী হবে, এর থেকে কমে যাবে। সুতরাং এইটা হবে না, এটার ক্ষেত্রে হবে না, ডিটেক্ট করতে পারবে D1টাই। ঠিক আছে, কেবলমাত্র D1। হুম, মানে ব্যাপারটা কি বলতে চাইছে, মানে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে এ সেটাকে গ্রহণ করতে পারবে, মানে ডিটেক্ট করতে পারবে কখন, তার যোজ্যতা পটিতে থাকা ইলেকট্রন পরিবাহী পটিতে যেতে পারবে। ঠিক আছে, যে পরিমাণ শক্তি একে দেওয়া হলে, তাহলে সেই শক্তিটা কি এদের দুজনের ব্যান্ড গ্যাপ এনার্জির সঙ্গে সমান হলেই হবে। আমি যদি উল্টোটা বলি, এইখান থেকে যখন একটা ইলেকট্রন এখানে আসবে, যেটা তোমরা পরমাণু চ্যাপ্টারতে জেনেছিলে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন আসবে, সেখান থেকে নিঃসৃত বিকিরণটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান তোমার hc/ev হয়। ঠিক আছে, এইখানে আমি
অ্যামস্ট্রং ইউনিটে বের করার জন্য 12,400 বাই তার শক্তি, এই বিভবটা অ্যাপ্লাই করলাম, এটা তখন অ্যামস্ট্রং ইউনিটে চলে আসলো, বা শক্তি ইভি ইউনিটে প্রকাশ করব, তাহলে অ্যামস্ট্রং ইউনিটে তরঙ্গ দৈর্ঘ্যটা চলে আসবে। তাহলে সেই হিসাব অনুযায়ী আমরা এটা বের করলাম আর কি। আলোক সংকেত নিরূপণে যে যন্ত্রটি ব্যবহার করা হয়, আলোক সংকেত ডিটেক্ট করে, একই কোশ্চেন। এটা তোমার নিশ্চয়ই ফটোরাইডের উপর আলো পড়লে সেই আলোটা গ্রহণ করে, আলোক শক্তি গ্রহণ করে এখানে তোমার বাহক উৎপন্ন করে, কারেন্ট বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে ফটোডায়োড। সেই জন্য অপশান সি হচ্ছে। তারপর এলইডি থেকে নিশ্চিত আলোকের তরঙ্গ দৈর্ঘ্য প্রাবল্য নির্ভর করে। তাহলে এলইডি থেকে যে আলোটা নির্গত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রাবল্য। তো তরঙ্গ দৈর্ঘ্য তো বুঝতেই পারছো, এইখানে তার ব্যান্ড গ্যাপের উপর, এই যে এইটা উপরেরটা তো কনস্ট্যান্ট 12,400, মানে ল্যামডা সমান এইচ সি বাই ইভি, এটি হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। আর ইভিটাই হচ্ছে শক্তি, মানে এখানে ব্যান্ড গ্যাপ এনার্জি, এইচ সি বাই ইজি, ইজি এটা ব্যান্ড গ্যাপ এনার্জি। তাহলে যেহেতু এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট, সি আলোর গতিবেগ এটাও কনস্ট্যান্ট, ইজি একটা নির্দিষ্ট তোমার হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ এনার্জি কনস্ট্যান্ট হয়, স্বাভাবিকভাবে ল্যামডা কনস্ট্যান্ট, মানে আলোর বর্ণ কনস্ট্যান্ট। সুতরাং এলইডি থেকে নিশ্চিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটা কিন্তু কনস্ট্যান্ট হবে একটা নির্দিষ্ট মেটেরিয়ালের ক্ষেত্রে। তো সম্মুখ বায়াস অর্ধপরিবাহীর শক্তি ব্যবধানের উপর। আচ্ছা, অর্ধপরিবাহী শক্তি ব্যবধান বিপরীত বায়াস শুধুমাত্র শক্তি ব্যবধান, এইটাই হবে, শুধুমাত্র শক্তি ব্যবধানের উপর নির্ভর করবে, ঠিক আছে। আচ্ছা, না আমার প্রাবল্য বলেছে, প্রাবল্য, প্রাবল্য মানে কি, কত আলোর তীব্রতাটা, তাহলে এটা তো তোমার নির্ভর করবে অবশ্যই বিভবের উপর। যত বিভব বাড়াবে তত কি হবে, বেশি সংখ্যক ইলেকট্রন যাতায়াত করতে পারবে, আলোর তীব্রতা, বেশি সংখ্যক ফোটন নির্গত হবে, সুতরাং আলোর তীব্রতা বাড়বে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য শুধু বললে তাহলে শুধুমাত্র শক্তি ব্যবধান হবে, আর যদি প্রাবল্য বলে তাহলে স্বাভাবিকভাবেই তোমার এলইডি সম্মুখ বায়াসে থাকে, তাহলে সম্মুখ বায়াস এবং অর্ধপরিবাহীর শক্তি ব্যবধান, অপশান এরটা হচ্ছে, ঠিক আছে। তাহলে আজকে এই ক্লাসে এইগুলোই করলাম, যেগুলো করলাম প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু বুঝিয়ে দিলাম, এইগুলো কিন্তু তোমাদেরকে বুঝে রাখতে হবে, এবং বারবার এইগুলোকে একটু প্র্যাকটিস করবে। প্র্যাকটিসটা আমি যে ভিডিওগুলো দিচ্ছি, এই ভিডিওগুলোকে তোমরা তোমাদের রেস্টিং কন্ডিশনে, মানে যেই সময় রেস্ট করবে সেই সময় তুমি যদি একটু শুনে নাও, তাহলে কিন্তু অনেকটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো যেটা সুবিধা হবে তোমরা করবে, তবে এই কোশ্চেনগুলো করতে হবে, বুঝতে হবে ভালো রেজাল্ট করার জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ, গুড নাইট।